যেটা দেখবো সেটা হচ্ছে ইনসুলেশনের টেস্টিংটা দেখবো। ট্রান্সফরমারের যে রুটিন টেস্ট চলছিল, রুটিন টেস্টের মধ্যে আমরা বিভিন্ন রকম দেখেছি। এবার হচ্ছে আমরা ট্রান্সফরমারের ইনসুলেশনের কন্ডিশনটাকে টেস্ট করবার জন্য যে সমস্ত প্র্যাকটিসগুলো আছে সেগুলো আমরা দেখব। তো ট্রান্সফরমারের মধ্যে আমরা জানি যে ইনসুলেশন ব্যবহার করা হয় ট্রান্সফরমারের ওয়াইন্ডিংগুলোর মধ্যে। ট্রান্সফরমারের কোরের সঙ্গে ওয়াইন্ডিংটাকে সেপারেট করবার জন্য ইউজ করা হয়। আবার ট্রান্সফরমারের মধ্যে অ্যাজ এ ইনসুলেশন অয়েল রাখা থাকে। অয়েল ইমার্জ টাইপ যদি ট্রান্সফরমার হয় সেখানে অয়েলও থাকে। এখন এই যে অয়েল, এই যে ইনসুলেশন ট্রান্সফরমারের মধ্যে যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো রেজিস্ট্যান্স কিরকম হবে, ইনসুলেশনের কন্ডিশনটা কিরকম হবে। ইনসুলেশন রেজিস্ট্যান্স বেশি থাকাটা ভালো, ইনসুলেশন রেজিস্ট্যান্স বেশি থাকলেই ভালো। এখন এটা কতটা বেশি আছে না কম আছে সেটাকে টেস্ট করতে হবে, ঠিক আছে, এটাকে টেস্ট করা উচিত। এখন ইনসুলেশনের রেজিস্ট্যান্স যত বাড়বে ইনসুলেশনের কন্ডিশন তত খারাপ হবে। এবং এটা দেখা গেছে যদি একটা পার্টিকুলার টাইপের ইনসুলেশন তার যা নির্ধারিত তাপমাত্রা যতটা পর্যন্ত সে উইথস্ট্যান্ড করতে পারে তার থেকে যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়, মানে ধরো কোনো একটা ইনসুলেশন আছে যেটা সাপোজ 130 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে, এখন তাকে যদি আমরা 130-এর জায়গায় সবসময় 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে অপারেট করাই তাহলে কি হবে, তার যা লাইফ, সেই মেশিনটা যতদিন চলতে পারতো তার লাইফ অলমোস্ট প্রায় হাফ হয়ে যাবে। ঠিক আছে, তো মানে প্রত্যেক 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মনে করা হয় যে ইনসুলেশনের যে লাইফ সেটা অলমোস্ট অর্ধেক হয়ে যায়। এটা একটা থাম্ব রুল কনসিডার করা হয়। এখন ইনসুলেশনের কন্ডিশনগুলোকে এই কারণেই চেক করা উচিত যে ইনসুলেশন যদি খারাপ হয় তাহলে ট্রান্সফরমারের মধ্যে বা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যেই শর্ট সার্কিট ফেলিওর ঘটতে পারে। তো সেই কারণে ইনসুলেশনটাকে চেক করতে হবে। এখন ইনসুলেশনটা চেক করবে কিসের মাধ্যমে? ইনসুলেশন চেক করবার জন্য সেই একই যন্ত্র, মেগার যন্ত্র ইউজ করতে হবে। ইনসুলেশন চেক করবার জন্য মেগার নামক একটি যন্ত্র, সেটি ইউজ করতে হবে। এখন ট্রান্সফরমারের মধ্যে মেগারটা করবে কিভাবে? ট্রান্সফরমারের হচ্ছে ধরো আমরা একটা বক্স ড্র করছি, ট্রান্সফরমার এটার মধ্যে আছে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে আমার ধরো প্রাইমারি সাইড আছে, প্রাইমারি সাইডটা ধরো আমাদের হচ্ছে ডেল্টা কানেক্টেড। প্রাইমারি সাইডটা আমরা ধরে নিচ্ছি আমাদের ডেল্টা কানেক্টেড হয়ে আছে, আর সেকেন্ডারিটা আমরা ধরে নিচ্ছি স্টার কানেক্টেড। সেকেন্ডারিটা ধরো হয়ে যাচ্ছে স্টার কানেক্টেড। ঠিক আছে, এইটা ধরো আমাদের সেকেন্ডারি, মানে এই দিকটা ধরলাম আমি ডি আর এইটা হলো ওয়াই। এখন এইটাকে আমাকে মেগার টেস্টিং করতে হবে। এখন এখান থেকে তো লিডস গুলো বেরিয়ে আছে, ট্রান্সফরমারের এখান থেকে লিডস বেরিয়ে আছে, এটা প্রাইমারি সাইডের যে লিড বা টার্মিনাল গুলো বুশিং থেকে বেরিয়ে থাকে সেগুলো বেরিয়ে আছে, এখানে বেরিয়ে আছে। তাহলে মেগারটা চেক করব কি করে? মেগারটাকে তো আমাকে মেগারের সাহায্যে ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে আমাকে চেক করতে হবে, সেইটা কিভাবে করব? দেখো, প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এটা হচ্ছে ট্রান্সফরমার আমরা ধরে নিলাম। এখন আমাদের একটা মেগার যন্ত্র নিতে হবে। মেগার যন্ত্র যেরকম হয় আমরা আগেই দেখেছি, মানে আগে এর কনসিডারেশন আমরা করেছি যখন আমরা মোটরের ক্ষেত্রে পড়েছি। তো মেগারের ক্ষেত্রে আমার 3টি টার্মিনাল, এটা ধরলাম আর্থ টার্মিনাল, এটা ধরলাম জি, আর এটা ধরলাম এল। ঠিক আছে, এখন আমার মেগারের মধ্যে একটা হ্যান্ডেল আছে, এটাকে আমাকে ঘোরাতে হবে। মোটর ড্রিভেন বা হতে পারে, অথবা যদি ম্যানুয়াল হয় তাহলে হ্যান্ডেল ঘোরাতে হবে। এখানে একটা ডিসপ্লে থাকবে। এখন এই যে টার্মিনালস গুলো আছে এগুলোকে প্রথমে আমাকে, ধরো আমি হাই ভোল্টেজ সাইডের ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করতে চাই, তাহলে কি করব? প্রথমত একটা তার নেব, দিয়ে এই যে আমরা ধরো দুটো ফেজের মধ্যে চেক করতে চাইছি, আমাদের এই ফেজটার সঙ্গে, মানে রেড ফেজ প্রাইমারি, তার সঙ্গে ধরো আমরা চেক করতে চাইছি আমাদের সাপোজ এই ফেজটা ইয়েলো ফেজ। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে একটা তার নেব, এই দুটো তার আমরা মেগার থেকে নিয়ে আসবো, এবং তারপরে আমরা এই মেগারের হ্যান্ডেলটাকে রোটেট করাবো। যখনই আমরা রোটেট করাবো তখন আমরা এখানে একটা ডিসপ্লে পেয়ে যাবো। ডিসপ্লেতে একটা আমরা পয়েন্টারের ডিফ্লেকশন দেখতে পাবো, এখানে যে কাঁটাটা থাকছে তার ডিফ্লেকশন দেখতে পাবো। যদি এর ইনসুলেশন কন্ডিশন ভালো থাকে তাহলে এটা ইনফিনিটির দিকে পয়েন্ট আউট করবে, আর যদি খারাপ থাকে তাহলে জিরোর দিকে পয়েন্ট আউট করবে।
তো এইভাবে প্রথমত আমরা রেড ফেজের সঙ্গে আমরা ইয়েলো ফেজের চেক করলাম প্রাইমারি সাইডে, আবার প্রাইমারি সাইডেই আমরা রেড ফেজ টু ইয়েলো হয়ে গেল, ইয়েলো ফেজ টু ব্লু ফেজের মধ্যে আমরা চেক করব ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হলো, ইয়েলো এবং ব্লুর মধ্যে লাগিয়ে করব। আবার হচ্ছে রেড ফেজের সঙ্গে ব্লু ফেজের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হলো, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা চেক করে নেব। এটা একটা হলো প্রাইমারি সাইডের জন্য। আবার হচ্ছে সেকেন্ডারি সাইডের জন্য আমরা যখন করব তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, ট্রান্সফরমারের যে নিউট্রাল সেই নিউট্রালটা যদি আর্থের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে তাহলে এই আর্থের কানেকশনটাকে কিন্তু খুলে দিতে হবে। এই টেস্ট করবার সময় অবশ্যই ট্রান্সফরমারটা যেন আইসোলেটেড থাকে, মানে ট্রান্সফরমারের নিউট্রালটা যেন কোনোভাবে আর্থের সঙ্গে কানেক্টেড না থাকে, সেইটা দেখতে হবে। তো সেইটা করবার পরে আমাদেরকে তারপরে আবার এলভি সাইডে আমাদেরকে মেগারটা লাগাতে হবে। মেগার লাগিয়ে আমরা রেড ফেজের সঙ্গে আমরা রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজ, রেড ফেজের সঙ্গে ব্লু ফেজ, রেড ফেজের সঙ্গে আর্থ, এই সমস্ত ইনসুলেশন রেজিস্ট্যান্স গুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি চেক করতে পারবো সেকেন্ডারি সাইডে। ঠিক আছে, আবার হচ্ছে কি প্রাইমারির সঙ্গে সেকেন্ডারির ইনসুলেশন কন্ডিশনসটা কিরকম আছে সেটাকেও আমরা টেস্ট করব। প্রাইমারির সঙ্গে সেকেন্ডারির যে কন্ডিশনটা কিরকম আছে সেটাকেও আমরা টেস্ট করব। মানে রেড ফেজের এই যে পার ফেজের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কিরকম আছে সেইটা চেক করতে হবে। এবং এইটা চেক করবার জন্য কিন্তু আমাদের যেটা করা উচিত, যখন ফ্যাক্টরিতে এটা টেস্ট হবে তখন আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা মানে এদের যে কয়েলগুলো, এই কয়েলগুলো তো ডেল্টা কানেক্টেড, এটা তো কয়েল যেগুলো আছে ট্রান্সফরমারের ডেল্টা সাইডের যে কয়েল সেগুলো তো এরকম ভাবে কানেক্টেড হয়ে আছে, ডেল্টাতে এরকম ভাবে কানেক্টেড হয়ে আছে প্রাইমারির কয়েলগুলো। তাহলে এই অবস্থায় যদি ধরো আমরা রেড ফেজের টার্মিনাল আর ধরো এটা আমার ইয়েলো ফেজের টার্মিনাল, এখানে যদি আমরা মেগার চেক করি তাহলে তো আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স বেশি পাবো না, কারণ আমরা তো ডাইরেক্ট কয়েলের অ্যাক্রসে অ্যাপ্লাই করছি, তাই না? ডাইরেক্ট কয়েলের অ্যাক্রসে আমরা অ্যাপ্লাই করলে পাবো না। তাহলে যেটা করতে হবে মানে এই কয়েলগুলোকে, যেটা আমাদের এই ডেল্টা ফরমেশন হওয়ার আগেই কিন্তু এই টেস্টটা আমাদেরকে করে নিতে হবে। যখন আমাদের এটা অ্যাসেম্বলড হয়ে থাকবে সেই অবস্থায় যদিও আমরা এটা কিন্তু করতে পারবো না, কিন্তু যখন আমার এটা অ্যাসেম্বলড অবস্থায় নেই, যখন আমাদের জাস্ট ওটা কোরের মধ্যে জাস্ট তিনটে ফেজকে এরকম ভাবে রেখে দেওয়া হয়েছে কিন্তু কানেকশনটা করা হয়নি, ডেল্টাটা ফরমেশন করা হয়নি। ধরো ডেল্টাটা এখনো ফরমেশন হয়নি, কেবলমাত্র তাদেরকে আমাদের প্রত্যেকটা যে লিম্বের ওপরে জাস্ট জড়িয়ে রাখা আছে, লিম্বের ওপরে আমাদের কয়েলগুলোকে শুধু জড়িয়ে রাখা আছে, কিন্তু তাদের মধ্যে যে কানেকশন, যেমন হচ্ছে এই ফেজের যে টার্মিনাল, সেই টার্মিনালের সঙ্গে আমার এইটা তো কানেকশন হয়ে থাকার কথা ইয়েলো ফেজটা, সেই কানেকশনগুলো এখনো করা হয়নি। সেই অবস্থাতে কিন্তু আমাদেরকে করতে হবে, কিন্তু অ্যাসেম্বল হয়ে গেলে তখন আর এই টেস্ট করে আমরা কিছু পাবো না। এটা আমাদের ইয়েলো ফেজের কয়েল, আমাদের ইয়েলো ফেজের কয়েল, এবং এটা ধরো ব্লু ফেজের কয়েল। আমরা যেটা করব এখানে, এই কয়েলগুলো যখন আমাদের এরকম আছে মানে যখন ডেল্টাটা কোনো কিছু ফরমেশন হয়নি, ডেল্টা ফরমেশন হয়ে যদি যেত তখন আমরা মেগার করলে কি পাবো? ডেল্টা ফরমেশন হয়ে যাওয়া অবস্থায় যদি মেগার করি, ধরো এখানে আমরা একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে দিই, তাহলে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে? সেটা তো আমাদের এখানে একটা কারেন্ট ফ্লো করিয়ে দেবে, কারণ এখান দিয়ে কারেন্ট ফ্লো করে যাবে, তখন তো আমরা মেগারের রেজিস্ট্যান্স কমই পাবো, কারণ এটা তো কারেন্টটা ফ্লো করার পাথ পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য তো সেটা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে মেগার করার উদ্দেশ্য কি, ইনসুলেশন গুলো কিরকম আছে সেটাকে যাচাই করা। তাহলে ইনসুলেশন কিরকম আছে যাচাই করতে গেলে যখন আমাদের এইরকম অবস্থায় থাকবে, যখন আমাদের এই কানেকশন গুলো করা নেই, মানে ডেল্টাটা ফর্ম করতে গেলে কি করতে হবে? ডেল্টাটা যদি ফর্ম হতে হয় তাহলে আমার এটার সঙ্গে এটাকে যুক্ত হতে হবে, আবার এটার সঙ্গে এটাকে যুক্ত হতে হবে, আবার এটার সঙ্গে এটাকে যুক্ত হতে হবে, মানে ভেতরেই থাকবে এই যুক্ত হওয়ার ব্যাপারগুলো। কিন্তু এগুলো না হলে তো ডেল্টা ফরমেশন হয়নি। তাহলে যেটা করতে হবে, এই ডেল্টা ফরমেশন হওয়ার আগে আমরা এই টেস্টটা করতে পারি। আমরা রেড ফেজে এখানে একটা সাপ্লাই দিলাম, মেগারের একটা টার্মিনাল এখানে জুড়লাম, আর একটা টার্মিনাল সাপোজ আমরা ইয়েলো ফেজের মধ্যে জুড়লাম, দিয়ে আমরা মেগারটার মাধ্যমে ওই এল আর জি থেকে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এবং কারেন্টটাকে চেক করলাম, তখন আমরা হাই ভ্যালু পাবো। সেটার মাধ্যমে আমরা এই কয়েলগুলোর মধ্যে কোনো ইন্টারনাল শর্টিং হয়ে আছে কিনা বা কোনো লিকেজ হচ্ছে কিনা সেটাকে যাচাই করতে পারবো। কিন্তু যদি এটা অ্যাসেম্বলড হয়ে গিয়ে থাকে, ট্রান্সফরমারটা ধরো ফুল একদম প্যাকড হয়ে গেছে, সেই অবস্থায় এটা করে আমরা কিছু লাভ করতে পারবো না। তাহলে সেই অবস্থায় যেটা আমাদেরকে করতে হবে, ধরো ট্রান্সফরমার পুরো অ্যাসেম্বলড হয়ে গেছে, সেই অবস্থায় আমাদের কাছে এসেছে,
সেই অবস্থায় আমরা যেটা করব, আমরা হচ্ছে মেগারের একটা টার্মিনাল এখানে লাগালাম, আমরা এটাকেই লাগালাম, লাইনটাকে আমরা ধরো এখানে লাগিয়ে দিলাম, আর একটা টার্মিনাল গ্রাউন্ড জি যেটাকে লিখেছে সেটাকে ধরো আমরা ট্রান্সফরমারের যে বডি সেখানে কোনো স্ক্রুর সঙ্গে আমরা কানেক্ট করে দিলাম। তাতে কি হবে, সেই অবস্থায় যদি আমরা মেগারের এই হ্যান্ডেলটাকে রোটেট করাই তাহলে এখান দিয়ে একটা ভোল্টেজ ইনজেক্টেড হচ্ছে রেড ফেজের প্রাইমারিতে, এবং সেটা কিন্তু রিটার্ন করার পাথ কিছু পাচ্ছে না। যদি কোনো কারণবশত রেড ফেজের সঙ্গে আমাদের যে ট্রান্সফরমারের যে ট্যাঙ্কটা তার যদি কোনো জায়গায় শর্টিং হয়ে গিয়ে থাকে, একমাত্র তখনই এটা দিয়ে রিটার্ন কারেন্ট ফ্লো করবে। এটা দিয়ে তো কারেন্ট আসবে, কিন্তু সেটা রিটার্ন করার পাথ কি পাবে? রিটার্ন করার পাথ তখনই পাবে যদি ট্রান্সফরমারের ওয়াইন্ডিংটা এই বডির সঙ্গে কোনো কারণবশত শর্ট হয়ে গিয়ে থাকে। কিন্তু সেটা না হলে আমাদের এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়া উচিত নয়, এবং কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে আমাদের ভি বাই আই, অ্যাকচুয়ালি এখানে তো সেটাই আছে, ভি বাই আই মানে ইনসুলেশন রেজিস্ট্যান্স। তো ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুব হাই দেখাবে, তার মানে আমরা বলে নেবো যে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা হাই আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে রেড ফেজের সঙ্গে আমাদের আর্থের রেজিস্ট্যান্স একবার চেক করব, আবার ইয়েলো ফেজের সঙ্গে আমরা আর্থের রেজিস্ট্যান্স চেক করব, এবং ব্লু ফেজের সঙ্গে আমরা আর্থের রেজিস্ট্যান্স চেক করব। প্রাইমারিতে আমরা এটা করলাম, একইভাবে সেকেন্ডারিতেও আমরা এটাই করব, এবং সেকেন্ডারিতে করবার সময় কিন্তু নিউট্রালটাকে আমাদের শর্টিং করে রাখলে চলবে না, নিউট্রালটাকে কিন্তু আমাদের ওপেন রাখতে হবে। আর্থ কানেকশন যদি নিউট্রালে থেকে থাকে সেটা কিন্তু রাখলে চলবে না। এবং সেই অবস্থায় আমরা রেড ফেজে একবার অ্যাপ্লাই করব মেগারের মাধ্যমে আমরা ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করব সেটা আমরা রেড ফেজে অ্যাপ্লাই করব, এবং তার ট্রান্সফরমারের বডির মধ্যে অ্যাপ্লাই করব। এটা একটা হবে। আমরা ধরো রেড ফেজে একটা ভোল্টেজের টার্মিনালকে কানেক্ট করলাম, এবং আরেকটাকে আমরা ট্রান্সফরমারের বডির সঙ্গে কানেক্ট করে দিলাম। দিয়ে আমরা মেগারটাকে যদি ঘোরাই তাহলে আমরা মেগারে যে রিডিং দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারিতে, সাপোজ ছোট হাতের আর দিয়ে ডিনোট করলাম, ছোট হাতের আর টু আর্থ এর রেজিস্ট্যান্স কত আছে সেটা আমরা দেখতে পাবো। নেক্সট আমরা ইয়েলো ফেজে যদি কানেক্ট করে দিই এটাকে, তাহলে আমরা ইয়েলো ফেজের সঙ্গে আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স কত আছে চেক করতে পারবো। আবার হচ্ছে আমরা ব্লু ফেজের সঙ্গে যদি এটাকে কানেক্ট করে দিই, এটাকে খুলে ধরো আমরা ব্লু ফেজের সঙ্গে কানেক্ট করে দিলাম, এবং আরেকটা টার্মিনাল আর্থের সঙ্গেই রাখলাম, তাহলে আমরা ব্লু ফেজের সঙ্গে আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স কত আছে সেটা চেক করতে পারবো। তাহলে একটা সেট হলো আমাদের রেড ফেজের সঙ্গে আর, ইয়েলো ফেজের সঙ্গে আর, ব্লু ফেজের সঙ্গে আর, তারপরে সেকেন্ডারিতে রেড ফেজের সঙ্গে আর, ইয়েলো ফেজের সঙ্গে আর, ব্লু ফেজের সঙ্গে আর। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রাইমারির সঙ্গে সেকেন্ডারির ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে চেক করতে হবে। সেটা করবার জন্য কি করবে, ধরো ব্লু ফেজের সেকেন্ডারির সঙ্গে ব্লু ফেজের প্রাইমারি, তার মানে কি এই আমাদের যেটা এই তারটাকে নিয়ে আসবে, এটাকে নিয়ে এসে ধরো এই ব্লু ফেজের প্রাইমারিতে লাগালে, আর একটা তার ব্লু ফেজের সেকেন্ডারিতে লাগিয়েছো, সেই অবস্থায় মেগারের মধ্যে যে ভ্যালুটা চেক করতে পারবে সেটার ভ্যালু কি, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর টু, সরি মানে এটা আমরা ব্লু ফেজে বলেছি, সেরকম রেড ফেজেও করা যেতে পারে। মানে এইভাবে আমরা চেক করতে পারবো রেড ফেজের সঙ্গে স্মল আর মানে হচ্ছে রেড ফেজের প্রাইমারি, তার সঙ্গে রেড ফেজের সেকেন্ডারি কত, ব্লু ফেজের প্রাইমারি সঙ্গে ব্লু ফেজের সেকেন্ডারি কত, ইয়েলো ফেজের প্রাইমারি তার সঙ্গে ইয়েলো ফেজের সেকেন্ডারি কত, এইরকম করে করে আমরা ইনসুলেশনের রেজিস্ট্যান্স গুলোকে চেক করব। ঠিক আছে, তার মানে বেসিক্যালি যখন আমাদের কাছে একটা ট্রান্সফরমার অ্যাসেম্বলড অবস্থাতে থাকবে, অ্যাসেম্বলড অবস্থায় আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স যেগুলো চেক করব মেগারের মাধ্যমে তিনটে সেট। একটা হচ্ছে আমাদের প্রাইমারি টু আর্থ, প্রাইমারির সঙ্গে আর্থের রেজিস্ট্যান্স, এটা একটা সেট হবে। এখানে আমরা তিনটি ভ্যালু পাবো, রেড ফেজের সঙ্গে আর্থ, ইয়েলো ফেজের সঙ্গে আর্থ, এবং ব্লু ফেজের সঙ্গে আর্থ। এই তিনটি ভ্যালু আমরা চেক করতে পারবো যখন আমরা প্রাইমারি টু আর্থের রেজিস্ট্যান্স চেক করছি। এটা হলো আমাদের একটা সেট। নেক্সট আমরা করব কি, সেকেন্ডারির সঙ্গে আর্থের রেজিস্ট্যান্স চেক করব। এবং লক্ষ্য রাখতে হবে সেকেন্ডারিতে যদি কোনো নিউট্রাল থাকে বা কোথাও যদি কোনো নিউট্রাল থাকে, সেই নিউট্রালটাকে কিন্তু আর্থের সঙ্গে জুড়ে রাখলে চলবে না, আর্থ থেকে ওপেন করে দিতে হবে। এখানেও আমরা রেড ফেজের সঙ্গে আর্থ স্মল আর দিয়ে ডিনোট করলাম, ইয়েলো ফেজের সঙ্গে আর্থ এবং ব্লু ফেজের সঙ্গে আর্থ, এই রেজিস্ট্যান্স গুলোকে আমরা ক্যালকুলেট করব। এবং আরেকটা সেট যেটা হবে সেটা হচ্ছে
প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি, প্রাইমারি টু সেকেন্ডারি। প্রাইমারি টু সেকেন্ডারি মানে ক্যাপিটাল আর তার সঙ্গে স্মল আর, মানে রেড ফেজের প্রাইমারি তার সঙ্গে রেড ফেজের সেকেন্ডারি, ইয়েলো ফেজের প্রাইমারি তার সঙ্গে ইয়েলো ফেজের সেকেন্ডারি, ব্লু ফেজের প্রাইমারি তার সঙ্গে ব্লু ফেজের সেকেন্ডারি। এরকম করে করে আমরা ইনসুলেশনের কন্ডিশনস গুলোকে জাজ করব মেগারের মাধ্যমে। দিয়ে দেখতে হবে ইনসুলেশনের যে ভ্যালু এগুলো যেন হাই আসে, কারণ ইনসুলেশনের ভ্যালু হাই হলে তবেই আমার ইকুইপমেন্টটা ঠিক আছে। তো এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে কত মিনিমাম হতেই হবে, তবে জেনারেলি ধরে নেওয়া হয় যে 2 মেগা ওহমস পার কেভি এই যদি ভ্যালু থাকে তাহলে সেটা ভালো আছে। ঠিক আছে, মানে কত কেভি ট্রান্সফরমার পার কেভিতে যদি 2 কিলো ওহমস করে থাকে, মানে যদি আমরা প্রাইমারি সাইডটা ভেবে নিই, ধরো একটা 33 কেভি বাই যদি আমার একটা 11 কেভি ট্রান্সফরমার হয়, তাহলে আমাদের বলতে পারি যে এখানে 66 কেভি যদি, সরি 66 মেগা ওহম যদি আসে, তাহলে আমরা এটাকে একটা ভালো ভ্যালু মিনিমাম বলতে পারি, মিনিমাম 66। কিন্তু অ্যাকচুয়ালি কত হয় তার মানে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু রুল নেই, তাও একটা আমরা অ্যাপ্রক্সিমেট একটা স্ট্যান্ডার্ডাইজ একটা তালিকা বলবো, যে অনুযায়ী আমরা ভেবে নিতে পারি যে ওটা ফলো করা উচিত। যেরকম কত ভোল্টেজের ক্ষেত্রে কত ভ্যালু মিনিমাম থাকলে ভালো, যেমন হচ্ছে 400 ভোল্টের যদি ওয়াইন্ডিংস হয় তার ক্ষেত্রে মিনিমাম ইনসুলেশন রেজিস্ট্যান্স হতে হবে 2 মেগা ওহমস, 2 মেগা ওহমস আমরা বলতে পারি। এক্ষেত্রে আমরা ভোল্টেজ যেটা চেক করব সেটা হচ্ছে 500 ভোল্টের মেগার মিনিমাম আমাদেরকে ইউজ করতে হবে। আর যদি আমরা 11 কেভির ওয়াইন্ডিং বলি, 11 কেভির ওয়াইন্ডিং এ আমরা মিনিমাম ইনসুলেশন রেজিস্ট্যান্স বলবো 50 মেগা ওহমস। এর থেকে বেশি থাকলে আরো ভালো, মিনিমাম 50 মেগা ওহম এটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। এবং ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মিনিমাম 1000 ভোল্টের মেগার দিয়ে আমরা করব। তবে এর থেকে বেশি ভোল্টেজের মেগার দিয়েও করা যায়, 2500 ভোল্টের মেগার দিয়েও আমরা করতে পারি। 33 কেভি যদি ওয়াইন্ডিংস থাকে তার ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মিনিমাম ভ্যালু 150 মেগা ওহম আসতে হবে, এবং এক্ষেত্রে চেক করবো আমরা 2500 ভোল্টের মেগার, তবে এক্ষেত্রে আমরা 5000 ভোল্টের মেগার ইউজ করতে পারি। এবং 132 কেভি যদি ওয়াইন্ডিংস থাকে ট্রান্সফরমারের, সেক্ষেত্রে মিনিমাম ইনসুলেশনের রেজিস্ট্যান্স ধরে নেওয়া হয় 500 মেগা ওহম, এবং এক্ষেত্রে যেটা মেগার ইউজ করা হবে মিনিমাম 2500 ভোল্টের মেগার ইউজ করতেই হবে। তবে জেনারেলি এক্ষেত্রে 5000 ভোল্ট বা তার থেকে হায়ার ভ্যালুর মেগার ইউজ করা হয় ইনসুলেশন রেজিস্ট্যান্স গুলোকে চেক করবার জন্য। ঠিক আছে, তো এই মেগারের মাধ্যমে আমরা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া পেয়ে যাই যে ইনসুলেশন গুলো কিরকম পরিস্থিতিতে আছে। কিন্তু তা সত্ত্বেও এটা বলা যায় যে ইনসুলেশন রেজিস্ট্যান্স যেটা মেগারের মাধ্যমে আমরা চেক করছি, এর থেকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়াই পাচ্ছি, এক্সাক্ট আইডিয়া কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না, কারণ আরো ভালো কিছু বেটার টেস্ট আমাদেরকে করতে হবে। এর কারণ হচ্ছে আমরা ইনসুলেশন যখন চেক করছি মেগারের মাধ্যমে, আমরা কি অ্যাপ্লাই করছি, আমরা অ্যাপ্লাই যেটা করছি মেগার থেকে সেটা কিন্তু একটা ডিসি, আমরা কিন্তু ডিসি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমাদের হবে, আমরা যখন ট্রান্সফরমারটাকে অপারেট করাবো, ট্রান্সফরমারের দ্বারা আমরা ডিসি অ্যাপ্লাই করবো না, আমরা অ্যাপ্লাই করবো ওখানে এসি। তাহলে এসির ক্ষেত্রে অ্যাকচুয়ালি তার ইনসুলেশনের কন্ডিশনটা কি সেটা জাজ করবার জন্য সেখানে আরো ভালোভাবে টেস্ট করা যেতে পারে এসি অ্যাপ্লাই করে। তো সেই মোতাবেক আরো কিছু টেস্ট আছে ইনসুলেশনের পরিস্থিতিগুলোকে যাচাই করবার জন্য, সেই টেস্টগুলো এবার আমরা এক এক করে দেখব। ঠিক আছে, সেই টেস্টগুলো কি, অ্যাজ পার IS 2026 এখানে কিছু টেস্টের কথা বলা হচ্ছে, যেমন পাওয়ার ফ্রিকোয়েন্সি হাই ভোল্টেজ টেস্ট, এটা একটা টেস্ট হয়। এটা হচ্ছে কি ইনসুলেশনের কন্ডিশনসটা কেমন আছে সেটাকে যাচাই করবার জন্য করা হয়। আর একটা টেস্ট হয় ইনডিউসড ওভার ভোল্টেজ উইথস্ট্যান্ড টেস্ট, মানে ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্ট, ওভার ভোল্টেজ করা হয়। ঠিক আছে, এবং সেখানে দেখা হয় যে সেটা উইথস্ট্যান্ড করতে পারছে কিনা, ট্রান্সফরমার সেটাকে উইথস্ট্যান্ড করতে পারছে কিনা, এটা চেক করা হয়। এই টেস্টগুলো আমরা এক এক করে দেখি। প্রথমে হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সি হাই ভোল্টেজ টেস্ট। এখানে বলা হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সি। পাওয়ার ফ্রিকোয়েন্সি কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে যে টেস্টটা করা হবে, এখানে যে সিগন্যালটা অ্যাপ্লাই করা হবে, যে আবার ভোল্টেজটা অ্যাপ্লাই করা হবে, সেটা কোন ফ্রিকোয়েন্সিতে থাকবে, সেটা হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সিতে থাকবে। এবং পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে বলতে হবে আমাদের 50 হার্জ, মানে এক্ষেত্রে 50 হার্জের আমাদের একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এর আগে মেগারের মাধ্যমে যখন আমরা করেছিলাম সেটা কিন্তু ডিসি ছিল, কিন্তু এখন আমরা 50 হার্জের একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব।
কিন্তু সেটা হাই ভোল্টেজ হবে, সেটা কিন্তু নর্মাল ভোল্টেজ নয়, সেটা হচ্ছে হাই ভোল্টেজ। এবং সেই টেস্টটা কিভাবে করা হয় দেখো, in this test the test voltage at power frequency applied to each winding and earth separately while the remaining windings and the core are connected to earth। এর ক্ষেত্রে এটা দেখে নেব সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি রকম হচ্ছে। এক্ষেত্রে আমাদের ধরো এটা একটা হাই ভোল্টেজ টেস্টের সেটআপ। এখানে যেটা আছে একটা ট্রান্সফরমার আছে, এটা হলো ট্রান্সফরমার। যে ট্রান্সফরমারটাকে আমি টেস্ট করতে চাই সেই ট্রান্সফরমার হলো এইটা, ঠিক আছে। এইটা হলো সেই ট্রান্সফরমার যার আমরা হাই ভোল্টেজ টেস্ট করতে চাই, এটা হলো ট্রান্সফরমার আন্ডার টেস্ট। এখন এর ওপরে হাই ভোল্টেজ টেস্ট করতে গেলে আমাকে এই হাই ভোল্টেজ যে ওয়াইন্ডিং, ট্রান্সফরমারের দুটো ওয়াইন্ডিংস আছে, একটা হচ্ছে এইচভি ওয়াইন্ডিং, একটা হচ্ছে এলভি ওয়াইন্ডিং। এই যে ওয়াইন্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো ট্রান্সফরমারের এইচভি ওয়াইন্ডিং, আর এই যে ওয়াইন্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রান্সফরমারের এলভি ওয়াইন্ডিং। আমরা হাই ভোল্টেজ টেস্ট করব কোন সাইডে? অলওয়েজ আমরা হাই ভোল্টেজ সাইডেই হাই ভোল্টেজ টেস্টটাকে করব। এবার এখানে আমাকে যেটা রেটেড ভোল্টেজ আছে ট্রান্সফরমারের এইচভি সাইডে, তার থেকে কিন্তু বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এটা কতটা বেশি অ্যাপ্লাই করতে হবে তার কিছু তালিকা আছে। যেমন 3.3 কেভি যদি একটা ট্রান্সফরমারের এইচভি সাইডের ভোল্টেজ হয়, সেক্ষেত্রে আমরা এই হাই ভোল্টেজ টেস্টটা পারফর্ম করব 16 কেভিতে। 16 কেভিতে আমাদেরকে এই হাই ভোল্টেজ টেস্টটি পারফর্ম করতে হবে। যদি 6.6 কেভি আমরা ভোল্টেজ একটা রেটিং হয় ট্রান্সফরমারের, সেক্ষেত্রে এই টেস্ট করতে হবে আমাদেরকে 22 কেভিতে। 22 কেভিতে আমাদেরকে এই হাই ভোল্টেজ টেস্ট পারফর্ম করতে হবে। যদি 11 কেভি ট্রান্সফরমার হয়, মানে ট্রান্সফরমারের এইচভি সাইডের ভোল্টেজ যদি 11 কেভি হয়, সেক্ষেত্রে হাই ভোল্টেজ টেস্টটা করতে হবে 28 কেভিতে। 33 কেভি ট্রান্সফরমারের ক্ষেত্রে 70 কেভিতে এই টেস্ট করতে হবে। 66 কেভি ট্রান্সফরমারের ক্ষেত্রে 140 কেভিতে এই টেস্ট করতে হবে। 110 কেভি ট্রান্সফরমারে 230 কেভিতে এই টেস্ট করতে হবে। 132 কেভি ট্রান্সফরমারে 275 কেভিতে এই টেস্টটি করতে হবে। এবং 220 কেভি ট্রান্সফরমার হলে সেক্ষেত্রে 460 কেভিতে এই টেস্ট পারফর্ম করতে হবে। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে যে এই টেস্ট আমরা কি পদ্ধতিতে করতে পারি। এখানে দেখো যে সেটআপটা আছে, এখানে আমাদের কি বললাম, এটা হলো ট্রান্সফরমার আন্ডার টেস্ট। এই ইয়েলো কালারের যেটা মার্কিং করেছি এটা হলো আমাদের টেস্ট ট্রান্সফরমার, যেটাকে আমরা টেস্ট করতে চাই। এখন এর প্রাইমারি ওয়াইন্ডিং এ আমাদেরকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এবার যদি এটা একটা 3.3 কেভি ট্রান্সফরমার হয়, দেখো 3.3 কেভি ট্রান্সফরমার হলেও এখানে আমাকে কত ভোল্টেজ দিতে হবে? 16 কেভি অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে? এই যে হাই ভোল্টেজ সাইডটা দেখতে পাচ্ছ এইখানটায় আমাকে 16 কেভি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এবার এত হাই ভোল্টেজ, এবং সেটা কততে? সেটা হচ্ছে আমাদেরকে 50 হার্জে। 50 হার্জে আমাকে এই 16 কেভিটা অ্যাপ্লাই করতে হবে। তো সেটা পাবো কোথা থেকে? 16 কেভি পেতে গেলে আমাদেরকে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করতে হবে। তো প্রথমত ধরো আমাদের একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, যেটা আমাদের ধরো যে ফ্যাক্টরিতে আমরা টেস্ট করতে চাই সেখানে আমাদের সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই এসেছে, সেইটাকে নিয়ে আমরা সার্কিট ব্রেকারের মাধ্যমে দিয়ে দেবো একটা ভ্যারিয়াকের মধ্যে। এটা একটা ভ্যারিয়াক। এই ভ্যারিয়াকের মধ্যে দিয়ে আমরা ভোল্টেজ কতটা কম বেশি করতে পারি সেই ভোল্টেজটাকে আমরা দিয়ে দিচ্ছি একটা ট্রান্সফরমারের মধ্যে। এটা ধরো একটা স্টেপ আপ ট্রান্সফরমার। কোনটা? এইটা একটা স্টেপ আপ একটা ট্রান্সফরমার। এটা ভোল্টেজটাকে স্টেপ আপ করে দিচ্ছে। আমরা যে ভ্যারিয়াকের মধ্যে দিয়ে যে ভোল্টেজটা এখানে ফিড করছি ট্রান্সফরমারটা, সেটাকে স্টেপ আপ করছে। দিয়ে যেটা পাচ্ছি সেটাকে আবার ফার্দার আরেকটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করছি। দিয়ে স্টেপ আপ করে করে আলটিমেটলি আমরা 16 কেভি যেটা আমাদের দরকার সেটা তৈরি করছি, বা যে কোনো ভোল্টেজ লেভেল যেটা আমাদের টেস্ট পারপাসে প্রয়োজন সেই ভোল্টেজটা আমরা এখানে তৈরি করতে পারছি। ঠিক আছে, তো এখানে আমি এই যে ট্রান্সফরমার গুলো দেখতে পাচ্ছি, আমরা এই ট্রান্সফরমার বা এই ট্রান্সফরমার, এগুলো কিন্তু আমাদের কি জন্য লাগছে? এই ট্রান্সফরমার গুলো দরকার হচ্ছে আমাদের ওই হাই ভোল্টেজটাকে জেনারেট করবার জন্য। মানে এইগুলো হচ্ছে আমাদের টেস্টিং ট্রান্সফরমার। এর মাধ্যমে আমরা আমাদের সাপ্লাই ভোল্টেজ যেটা আছে সেটাকে স্টেপ আপ করে করে আমাদের টেস্ট ভোল্টেজ যেটা যে লেভেলে প্রয়োজন সেই লেভেলে আমরা নিয়ে যেতে পারছি। এবং তারপরে আমরা সেটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি কোথায়? না ট্রান্সফরমারের এইচভি সাইডে। যেটা আমাদের এইচভি সাইড সেখানে আমরা অ্যাপ্লাই করছি। ট্রান্সফরমারের যেটা এলভি সাইড সেটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি। এলভি সাইডের যে ওয়াইন্ডিংস, ট্রান্সফরমারে আমাদের যদি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হয় তাহলে দুটো ওয়াইন্ডিংস, এটা হচ্ছে এইচভি ওয়াইন্ডিং ধরলাম, আর একটা হচ্ছে আমাদের এলভি ওয়াইন্ডিং। এই এলভি ওয়াইন্ডিংটাকেও আমরা কি করব? এটাকেও আমাদেরকে গ্রাউন্ড করে দিতে হবে। এটাকেও আমরা গ্রাউন্ড করে দেবো।
দিয়ে আমরা দেখবো যেটা আমরা এইচভি সাইডে কত ভোল্টেজ দিচ্ছি। এইচভি সাইডে আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে কত, আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি সাপোজ হাই ভোল্টেজ, যেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এইচভি মানে টেস্টের জন্য, হাই ভোল্টেজ টেস্টিং এর জন্য যত ভোল্টেজ অ্যাপ্লাই করা উচিত আমরা এখানে অ্যাপ্লাই করছি, এবং আমরা সেকেন্ডারিটাকে গ্রাউন্ড করে দিচ্ছি এইভাবে। তো সেই পরিস্থিতিতে এখান দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে, লিকেজ কারেন্ট কতটা ফ্লো করছে, সেটাকে আমরা এখানে একটা ক্ল্যাম্প মিটারের মাধ্যমে টেস্ট করে নেবো। এই যেটা আর্থের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে, লিকেজ কারেন্ট, এই যে কারেন্টটা যাবে ক্ল্যাম্প মিটার দিয়ে আমরা চেক করব, সেটা হবে কি কারেন্ট, সেটা হচ্ছে লিকেজ কারেন্ট। তো সেই লিকেজ কারেন্টের মান কতটা সেটাকে আমরা এইভাবে টেস্ট করে নিতে পারবো। এটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্রিকোয়েন্সি হাই ভোল্টেজ টেস্টের সেটআপ। এবং যেটা আমরা চাই যে এই লিকেজ কারেন্টের মানটা যেন স্মল থাকে, এবং তার মানেই হচ্ছে ইনসুলেশনস গুলো ভালো কন্ডিশনে আছে। এখন একটা বিষয় হচ্ছে, আমাদের ধরো একটা 3.3 কেভি ট্রান্সফরমার, সেখানে আমরা অ্যাপ্লাই করছি 16 কেভি, বা 11 কেভি ট্রান্সফরমার হলে 28 কেভি, বা 6.6 কেভি হলে 22 কেভি আমরা এত ভোল্টেজ অ্যাপ্লাই করছি। এই যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি, আমরা কোথায় অ্যাপ্লাই করছি, এইচভি সাইডে অ্যাপ্লাই করছি, কিন্তু ভোল্টেজটাকে সরাসরি ভাবে অ্যাপ্লাই করা উচিত নয়। ভোল্টেজটাকে প্রথমে আমরা যতটা টেস্ট ভোল্টেজ, মনে করো যদি 28 কেভি স্টেট টেস্ট পারপাসে আমাদের লাগে, তাহলে প্রথমেই আমরা 28 কেভি অ্যাপ্লাই করব না। প্রথমে আমরা কি করব, আমরা টেস্ট ভোল্টেজটাকে 1/3 অফ দ্য টেস্ট ভোল্টেজে আমরা প্রথমে অ্যাপ্লাই করব। মানে 28 কেভি যদি হয়, প্রথমে আমরা 1/3 ইন্টু 28 এতটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। তারপরে আমরা দেখবো যে ট্রান্সফরমারটার মধ্যে কোনো প্রবলেম দেখা যাচ্ছে কিনা। 1/3 ইন্টু 28 কেভি করে যত হয় ততটা প্রথমে দিলাম, তারপরে আস্তে আস্তে স্টেপে স্টেপে আমরা ভোল্টেজটাকে ইনক্রিজ করব, এবং তারপরে আমরা যখন 28 কেভিতে পৌঁছে যাব, 28 কেভিতে পৌঁছে যাওয়ার পরে আমরা 28 কেভিতে পৌঁছে যাওয়ার পরে আমরা রেখে দেবো, 1 মিনিট করে রেখে দেবো, দিয়ে দেখবো যে কোনো প্রবলেম হচ্ছে নাকি, বা ইনসুলেশনটা ওই কন্ডিশনে হাই ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করে থাকতে পারছে কিনা, বা লিকেজ কারেন্ট অতিরিক্ত ফ্লো হয়ে যাচ্ছে কিনা, সেগুলোকে আমরা টেস্ট করে দেখে নেব। এবং তারপরে যদি সেটা উইথস্ট্যান্ড করে, তবে আমরা ধরে নেব যে ট্রান্সফরমারটি ওই হাই ভোল্টেজ টেস্টে পাস করবে। এবং ভোল্টেজটাকে কমানোর সময়ও প্রথমে আমরা কমিয়ে কমিয়ে 1/3 ভোল্টেজে নিয়ে আসবো, টেস্ট ভোল্টেজের 1/3 ভাগে নিয়ে আসবো, এবং তারপরে আমরা ভোল্টেজটাকে স্টপ করে দেবো। তো এইভাবে আমরা হাই ভোল্টেজ টেস্ট করতে পারি। এটাতে আমরা যেহেতু পাওয়ার ফ্রিকোয়েন্সিতে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তার জন্য এই টেস্টের মধ্যে দিয়ে আমরা ট্রান্সফরমারটির যে ইনসুলেশনের কন্ডিশন সেটাকে আরো ভালোভাবে চেক করতে পারছি। ঠিক আছে, তো এটা হলো হাই ভোল্টেজ টেস্ট। এটা হচ্ছে একটা কাইন্ড অফ রুটিন টেস্ট যেটা ট্রান্সফরমারের উপরে করতে হয়। এছাড়াও ইনসুলেশনের কন্ডিশনকে জাজ করবার জন্য আরেক ধরনের টেস্ট করা হয়, সেটা হচ্ছে ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্ট। ঠিক আছে, এই টেস্টের মধ্যে দিয়ে ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্ট করা হয়। এটারও কাজ কি, এটা কেন করা হয় না, ট্রান্সফরমারের যে ইনসুলেশন, ইন্টার টার্ন ইনসুলেশন, মানে প্রত্যেকটা টার্নের মধ্যে ইনসুলেশন থাকে, আবার ট্রান্সফরমারের যে কয়েলগুলো, সেই কয়েলগুলোর মধ্যে ইনসুলেশন থাকে, সেই সমস্ত ইনসুলেশনসগুলো এবং ট্রান্সফরমারের যে টার্মিনালসগুলোর মধ্যে একটা ইনসুলেশন থাকে। এই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটাকে যাচাই করবার জন্য ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্ট বলে একটা টেস্ট করা হয়। এই ভোল্টেজে কি করা হয়, এই টেস্টে কি করা হয় না, একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় যেটা হচ্ছে ডাবল দ্য রেটেড ভোল্টেজ। ঠিক আছে, এটা জেনারেলি আমাদের লো ভোল্টেজ সাইডেই করা হয়। এটা হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ যে কোনো সাইডে করা যেতে পারে, কিন্তু জেনারেলি এটাকে হাই ভোল্টেজ সাইডে করা হয় না, এটা লো ভোল্টেজ সাইডেই করা হয়। এই টেস্টটাকে বলা হয় ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্ট। ঠিক আছে, এখানে আমাদের ডবল অফ দ্য রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় এবং ডবল ফ্রিকোয়েন্সিতে অ্যাপ্লাই করা হয়। এটা জেনারেলি আমাদের ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডে করা হয়। তো একটা ট্রান্সফরমার ধরো আছে এরকম, ট্রান্সফরমারের আমাদের এইচভি এবং এলভি দুটো সাইড আছে। তো যেটা করতে হবে এখানে, আমাদের লো ভোল্টেজ যে সাইড, যেটা আমাদের এলভি সাইড,
একটা আমাদের 3 ফেজ পাওয়ার সাপ্লাই নিয়ে আমরা আমাদের এই লো ভোল্টেজ সাইডে আমরা একটা পাওয়ার সাপ্লাই আমরা কানেক্ট করে দেবো। ঠিক আছে, লো ভোল্টেজ যে সাইড সেখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেবো এবং সেটা হবে একটা 3 ফেজ। ঠিক আছে, একটা 3 ফেজ পাওয়ার সাপ্লাইকে আমরা এখানে জুড়ে দেবো। ঠিক আছে, 3 ফেজ পাওয়ার সাপ্লাই আমরা এখানে জুড়ে দেবো যদি 3 ফেজ ট্রান্সফরমার হয়। আর যদি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে আমাদের লো ভোল্টেজ সাইডে আমাদেরকে সিঙ্গেল ফেজ একটা পাওয়ার অ্যাপ্লাই করতে হবে। সিঙ্গেল ফেজ একটা পাওয়ার আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ধরো এরকম একটা লো ভোল্টেজ মানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এটা হচ্ছে এলভি সাইড, এখানে আমাদের এইচভি সাইড হলো এইটা। তো আমরা ভোল্টেজ যেটাকে অ্যাপ্লাই করব সেটা কোথায়, সেটা হচ্ছে আমাদের এলভি সাইডে আমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। এবং সেই যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করব, এই যে ভোল্টেজটা ধরো এটা এলভি সাইড আর এটা হলো আমাদের এইচভি সাইড। এখন এলভি সাইডে অ্যাপ্লাইড ভোল্টেজ কত হবে, এটা হবে আমাদের এলভি সাইডের যা রেটেড ভোল্টেজ তার থেকে দ্বিগুণ ভোল্টেজ আমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ধরো একটা ট্রান্সফরমার আছে, সে 1000 ভোল্ট বাই 100 ভোল্টের একটা ট্রান্সফরমার, 1000 বাই 100 ভোল্টের ধরো একটা ট্রান্সফরমার আছে। এক্ষেত্রে আমাদেরকে ইনডিউসড ওভার ভোল্টেজ যে টেস্টটা করতে হবে সেটার জন্য আমাকে, এটা ধরো 50 হার্জের একটা ট্রান্সফরমার, ঠিক আছে, 50 হার্জ 50 হার্জে চলে এই ট্রান্সফরমারটা। এরকম যদি একটা ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে আমাকে হাই ভোল্টেজ সাইডটা নয়, লো ভোল্টেজ সাইডে একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। কত টেস্ট ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করবো এক্ষেত্রে, এক্ষেত্রে আমাদেরকে এলভি সাইডের যা রেটেড ভোল্টেজ কত, 100 ইন্টু 2 মানে 200 ভোল্টের একটা পাওয়ার আমাকে অ্যাপ্লাই করতে হবে। 200 ভোল্টের তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে সেটার যে ফ্রিকোয়েন্সি হবে সেটাও কিন্তু ডবল হবে। মানে আমাদের ফ্রিকোয়েন্সি যদি পাওয়ার সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জ হয়, এক্ষেত্রে 200 ভোল্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে 100 হার্জে। ঠিক আছে, এই 100 হার্জে 200 ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো, এটাকে আমরা এখানে জুড়ে দেবো। দিয়ে আমরা দেখব যে ট্রান্সফরমারটা এরকম চলবে, মানে এলভি সাইড থেকে আমরা ফিড করছি 200 ভোল্ট অ্যাট 100 হার্জ, সেটাকে আমরা ফিড করছি। দিয়ে আমরা দেখবো যে ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ সাইড সেটাকে আমরা নর্মাল ওপেন অবস্থায় ছেড়ে দেবো এবং আমরা লক্ষ্য করবো যে ট্রান্সফরমারটা 1 মিনিট ধরে এই ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করতে পারছে কিনা। সিমিলারলি যদি এটা একটা 3 ফেজ ট্রান্সফরমার হতো, 3 ফেজ ট্রান্সফরমার ধরো 11 কেভি বাই 433 ভোল্টের একটা ট্রান্সফরমার হতো, এটা যদি তার রেটিং যদি আমার 50 হার্জের ফ্রিকোয়েন্সিতে ডিজাইন হতো, সেক্ষেত্রে আমাকে কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে এলভি সাইডে আমাকে 433 ইন্টু 2, 433 ইন্টু 2 মানে 866 ভোল্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং সেটাও কত ভোল্টেজে, কত ফ্রিকোয়েন্সিতে, সেটা হচ্ছে 100 হার্জ ফ্রিকোয়েন্সিতে আমাকে অ্যাপ্লাই করতে হবে। দিয়ে আমাকে দেখতে হবে যে এইটা যদি আমরা আমাদের এলভি সাইডে অ্যাপ্লাই করি, তার জন্য আমাদের ট্রান্সফরমারটার কোনো রকম প্রবলেম দেখা দিচ্ছে নাকি, এইটা টেস্ট করে দেখতে হবে। ঠিক আছে, তো এই টেস্টটাকে আমাদের বলা হয় ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্ট। মানে আমরা একটা হাই ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করছি, তার সাপেক্ষে এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হওয়ার কথা, এবং যেহেতু আমরা তার রেটেড ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তাহলে একটা চান্স থাকে যদি ইনসুলেশনস গুলো খারাপ হয়, তাহলে কি একটা চান্স কি থাকে যে ইনসুলেশনস গুলো খারাপ হলে এটাই যখন ডবল ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, ইনসুলেশনস গুলো পাংচার হয়ে যেতে পারে এবং ট্রান্সফরমারটা ফেলিওর আসতে পারে। কিন্তু সেটা যদি না হয়, ট্রান্সফরমারটা যদি এটা উইথস্ট্যান্ড করে নিতে পারে, 1 মিনিট ধরে আমরা 1 মিনিট ধরে এটাকে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, 1 মিনিট ধরে আমরা ডবল ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করবো, ডবল ভোল্টেজ ডবল ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা অ্যাপ্লাই করবো 1 মিনিট টাইম ধরে। এবং এইটা যদি এই ট্রান্সফরমার উইথস্ট্যান্ড করে যায় এবং ট্রান্সফরমারের মধ্যে যদি কোনো লিকেজ না হয়, এমন তো হতে পারে যে এটার মধ্যে ইনসুলেশন গুলো পাংচার হয়ে গেল, দিয়ে ধরো ট্রান্সফরমারের যে বডি সেখান দিয়ে একটা লিকেজ কারেন্ট গ্রাউন্ডে ফ্লো হতে লাগলো, এটা হতে পারে। ট্রান্সফরমারের যে বডি সেখান দিয়ে একটা লিকেজ কারেন্ট ট্রান্সফরমারের বডি দিয়ে আর্থে চলে যাচ্ছে, এটা হতে পারে। কিন্তু সেটাকেও আমরা টেস্ট করবো, আমরা দেখবো যে ট্রান্সফরমারের বডি দিয়ে কোনো লিকেজ কারেন্ট যাচ্ছে নাকি। এই অবস্থায় আমরা ডবল ভোল্টেজ ডবল ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা অবস্থাতে সেখান দিয়ে কোনো লিকেজ কারেন্ট যাচ্ছে নাকি, এটাকেও আমরা টেস্ট করে দেখবো। যদি না যায়, তার মানে বুঝবো যে ট্রান্সফরমারটা হেলদি আছে বা ট্রান্সফরমারের ইনসুলেশনের কন্ডিশনসটা হেলদি আছে, ট্রান্সফরমারটা হাই ভোল্টেজ উইথস্ট্যান্ড করতে পারছে। ঠিক আছে, এই টেস্টটার আরেকটি নাম হচ্ছে ডবল ভোল্টেজ ডিভিডিএফ টেস্ট, ডবল ভোল্টেজ ডবল ফ্রিকোয়েন্সি টেস্ট, এটাকে ডিভিডিএফ টেস্টও বলা হয়। এবং এই টেস্টের ডিউরেশন হচ্ছে 1 মিনিট, 1 মিনিট ধরে আমরা এই টেস্টটা পারফর্ম করে থাকি। জেনারেলাইজড ফর্মুলা হচ্ছে কি না, কত সময় ধরে আমরা পারফর্ম করব। যদি ধরো আমরা যদি
টেস্ট ফ্রিকোয়েন্সি যদি আমরা ডাবল দ্য নর্মাল ফ্রিকোয়েন্সি হয় সেক্ষেত্রে তো আমরা 60 সেকেন্ড অ্যাপ্লাই করব, আর সেক্ষেত্রে টাইম ডিউরেশনটা কত হচ্ছে, ডিউরেশন অফ দ্য টেস্ট 60 ইন্টু টুয়াইস দ্য রেটেড ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টেস্ট ফ্রিকোয়েন্সি, এই ফর্মুলা। এখান থেকে আমাদের 60 সেকেন্ডটা আসছে। ডিউরেশন অফ টেস্ট কত হবে, 60 গুণিত টুয়াইস দ্য রেটেড ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টেস্ট ফ্রিকোয়েন্সি। এক্ষেত্রে আমাদের রেটেড ফ্রিকোয়েন্সিটা কত, রেটেড ফ্রিকোয়েন্সি তো অবশ্যই 50 হার্জ, এবার টুয়াইস দ্য রেটেড ফ্রিকোয়েন্সি মানে কত, 2 ইন্টু 50 হার্জ মানে 100 হার্জ। আর টেস্ট ফ্রিকোয়েন্সিটা কত, আমরা কত ফ্রিকোয়েন্সিতে টেস্টটা করছি, 100 হার্জেই করছি, তাহলে কত সময় ধরে করব, 60 সেকেন্ড গুণিত 100 হার্জ বাই 100 হার্জ মানে 60 সেকেন্ড ধরেই আমরা এই টেস্টটা পারফর্ম করবো। এই 60 সেকেন্ডের ব্যাপারটা এই ফর্মুলা থেকে আসছে। এবার যদি আমরা টেস্ট ফ্রিকোয়েন্সিটা ডবল না রাখতে পারি, মানে আমরা যদি 50 হার্জ আমাদের রেটেড ফ্রিকোয়েন্সি হয়, আমরা যদি টেস্ট ফ্রিকোয়েন্সিটা 100 হার্জ না করতে পারি, তখন কি হবে, 100 হার্জ না করে যদি 75 হার্জ করি, তখন আমাদের টাইমটা কি হবে, টাইমটা আরো বেশি লাগবে, 60 সেকেন্ড করলে হবে না, 60 সেকেন্ডের থেকে বেশি সময় ধরে করতে হবে। কারণ ফর্মুলাটা হচ্ছে যে কত সময় ধরে এই টেস্টটি পারফর্ম করব, তার ফর্মুলা হচ্ছে টি ইজিক্যাল টু হচ্ছে 60 সেকেন্ড গণিত হচ্ছে আমাদের 2 টাইমস দ্য রেটেড ফ্রিকোয়েন্সি, 2 টাইমস দ্য রেটেড ফ্রিকোয়েন্সি মানে 2FR ডিভাইডেড বাই টেস্ট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ টেস্টিং, এফটি বললাম এটাকে। এই ফর্মুলা দিয়ে আমাদের টাইমটা কত সময় ধরে আমাকে টেস্ট করতে হবে সেটা বেরোবে। তাহলে এখন যদি আমাদের টেস্ট ফ্রিকোয়েন্সি 100 হার্জ হয় আর রেটেড ফ্রিকোয়েন্সি যদি আমাদের 50 হার্জ হয়, তখন আমরা 60 সেকেন্ড ধরে এই টেস্টটা করলেই হবে। কিন্তু তা না করে যদি আমরা 75 হার্জে করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টেস্টটা করতে হবে কতক্ষণ, 2 ইন্টু 100 সরি 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 75 ইন্টু 60, যত হয় তত সেকেন্ড ধরে করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ডবল ভোল্টেজ যখন অ্যাপ্লাই করছি, 2 টাইমস দ্য রেটেড ভোল্টেজ আমরা যখন অ্যাপ্লাই করছি, তখন আমরা 2 টাইমস রেটেড ফ্রিকোয়েন্সিও অ্যাপ্লাই করছি। এটা কেন করছি, এর কারণ হচ্ছে এর কারণ আছে একটা। এর কারণটা হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে যে ইনডিউস ভোল্টেজ তার একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা হচ্ছে 4.44 ইন্টু 5m ইন্টু কত হয় বলো, নাম্বারটা টার্মস আছে মনে হয়, f ইন্টু m, এটা 2 পাই মানে এইটা হয় ফর্মুলা, ঠিক আছে। 4.44 f 5m ইন্টু f ইন্টু m, যেখানে 5mটা কি, 5mটা হচ্ছে ফ্লাক্স। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে v বাই f, এটা কত, v বাই f মানে কত, 4.44 ইন্টু 5m ইন্টু n, 4.44 ইন্টু 5m ইন্টু n, ঠিক আছে। এখন আমাদের এই 4.44টা তো একটা কনস্ট্যান্ট জিনিস, এটা তো কনস্ট্যান্ট, nটাও কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি v বাই f যে জিনিসটা, এটা হচ্ছে প্রপোর্শনাল টু, এটা হচ্ছে প্রপোর্শনাল টু কত, 5m, ঠিক আছে। এখন আমাদের 5mটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। এই যে 5m যেটা আমাদের ফ্লাক্স, সেই ফ্লাক্সটাকে আমরা চাইছি কনস্ট্যান্ট রাখতে। তো সেইটা কনস্ট্যান্ট রাখবার জন্য আমাদেরকে যখন আমরা ভোল্টেজটাকে ডবল অ্যাপ্লাই করছি, যাতে ট্রান্সফরমারের কোরটা স্যাচুরেটেড না হয়ে যায়, মানে আমরা যদি এরকমটা করতাম, যদি আমরা ধরো ভোল্টেজটাকে 2 টাইমস করে দিলাম, মানে ধরো 400 ভোল্টের ট্রান্সফরমার আমরা 800 ভোল্ট অ্যাপ্লাই করে দিলাম, 2 ইন্টু 400 করে আমরা 800 ভোল্ট অ্যাপ্লাই তো করে দিলাম, কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে 50 হার্জই রাখলাম, তখন কি হতো, তখন আমাদের ট্রান্সফরমারের কোনটা বেড়ে যেত বলো, ফ্লাক্সটা বেড়ে যেত। ফ্লাক্স বেড়ে যেত মানে 5mটা বেড়ে যেত, 5m বেড়ে যেত মানে আমাদের bmটাও বেড়ে যেত, ফ্লাক্স ডেনসিটিটাও বেড়ে যেত। এবং ফ্লাক্স ডেনসিটির ভ্যালু একটা পার্টিকুলার মেটেরিয়ালের জন্য ডিজাইনড আছে, মানে ট্রান্সফরমারটা কি দিয়ে তৈরি তার উপরে নির্ভর করছে bm এর ভ্যালুটা। এটা সিআরজিও দিয়ে তৈরি হলে এক রকমের bm, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটির একরকম ভ্যালু, যদি এইচআরএস দিয়ে তৈরি হয় তখন আরেক রকম ভ্যালু। এখন ট্রান্সফরমারের যদি আমরা বিএমটা যা আছে তার থেকে বেশি বিএম এর ট্রান্সফরমারটাকে চালানোর চেষ্টা করি, ট্রান্সফরমারের কোরটা স্যাচুরেটেড হয়ে যেতে পারে এবং ট্রান্সফরমারের কোরের প্রপার্টি ড্যামেজড হয়ে যেতে পারে। সেটা যাতে না হয়, ট্রান্সফরমারের কোর যাতে স্যাচুরেটেড না হয়ে যায়, সেই কারণে আমরা এই টেস্ট পারফর্ম করবার সময় যখন রেটেড ভোল্টেজের থেকে ডবল ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তখন টেস্ট ফ্রিকোয়েন্সিটাও আমরা রেটেড ফ্রিকোয়েন্সি থেকে ডবল ফ্রিকোয়েন্সি আমরা অ্যাপ্লাই করছি। কারণ ভিটা যদি ডবল হয়ে যায় আর এফটাকেও যদি আমরা ডবল করে দিই, তাহলে ভি বাই এফ এর যে রেশিওটা এটা কিন্তু ফিক্সড থাকছে, ভি বাই এফ এর রেশিওটা ফিক্সড থাকছে। তো সেই কারণে এখানে ডবল ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় এবং ডবল ফ্রিকোয়েন্সিও অ্যাপ্লাই করা হয়, যাতে করে ট্রান্সফরমারের যে ভি বাই এফ রেশিও অর্থাৎ ফ্লাক্স ডেন্সিটি সেটা কিন্তু ফিক্সড থাকে।
তো এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ট্রান্সফরমারের ইনসুলেশনের কন্ডিশনসটা কিরকম আছে। যদি ট্রান্সফরমার এই টেস্টে পাস করে যায়, মানে ট্রান্সফরমারটার কোনো ব্রেকডাউন না হয়, ট্রান্সফরমারের মধ্যে কোনো ইনসুলেশনের পাংচার না ঘটে, তখন আমরা ধরে নেব যে ট্রান্সফরমারটি এই টেস্টে পাস করে গেল, তার ইনসুলেশনের কন্ডিশন ভালো আছে। এছাড়াও ট্রান্সফরমার এগুলো আমরা সব রুটিন টেস্টগুলো করে ফেললাম, এগুলো সব ছিল আমাদের রুটিন টেস্ট। তাহলে আমি যদি সামারাইজ করি, রুটিন টেস্টের মধ্যে আমরা কি কি টেস্ট করলাম, রুটিন টেস্টের মধ্যে আমরা কি কি ধরনের টেস্ট করেছি। প্রথমত বলো, 1 নম্বর কি টেস্ট ছিল? 1 নম্বর ছিল আমাদের পোলারিটি টেস্ট। 1 নম্বর ছিল পোলারিটি টেস্ট। নেক্সট কি ছিল? ফেজিং আউট টেস্ট। ফেজিং আউট। ফেজিং আউট। নেক্সট কি ছিল? মেজারমেন্ট অফ ভোল্টেজ রেশিও। ফেজিং আউট। নেক্সট হচ্ছে ভোল্টেজ রেশিও। না 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 স্যার, মেজারমেন্ট অফ ডিসি রেজিস্ট্যান্স। আচ্ছা, মেজারমেন্ট অফ ডিসি রেজিস্ট্যান্স ছিল। মেজারমেন্ট অফ ডিসি রেজিস্ট্যান্স। এটা তো রেজিস্ট্যান্সটা চেক করে নেব। নেক্সট হচ্ছে 4 নাম্বার টেস্ট কি ছিল? ভোল্টেজ রেশিও। ভোল্টেজ রেশিও। ভোল্টেজ রেশিও টেস্ট। নেক্সট 5 নাম্বার কি ছিল? টার্ন টেস্টিং। এটা ভোল্টেজ রেশিওর মধ্যেই, ভোল্টেজ রেশিওর মধ্যেই ছিল আমাদের রেশিও মিটার ছিল, ভোল্ট মিটার ছিল, ভোল্ট মিটারের সাহায্যে ছিল, রেশিও মিটারের সাহায্যে ছিল, আবার টার্ন টেস্টিংও ছিল। টার্ন টেস্টিং, টিটিআর টেস্ট। ঠিক আছে, তাহলে এই কটা হচ্ছিল ভোল্টেজ রেশিওর মধ্যেই ছিল। নেক্সট কি ছিল বলো? নেক্সট হচ্ছে আমাদের নো লোড টেস্ট। নো লোড টেস্ট। নো লোড টেস্ট থেকে আমরা যেটা পেয়েছিলাম সেগুলো আমাদের ছিল কি কি? আমাদের এখান থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে কোর লস, আর একটা পেয়েছিলাম আমরা আইএম। এটা আমাদের ডেটা ছিল, আমরা পেয়েছিলাম আইএম পেয়েছিলাম। আচ্ছা, আর একটা কি টেস্ট হলো? শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা কপার লস পেলাম, আর পেলাম আমরা ইম্পিডেন্স। কপার লস। নেক্সট পেলাম আমরা ইম্পিডেন্স। ইম্পিডেন্স পেলাম, রেজিস্ট্যান্সও পেয়েছিলাম। আমি যা ইম্পিডেন্সটাই আমরা এখানে মেনলি বলবো। আচ্ছা, এগুলো আমরা আগের দিনই হয়ে গেছিল। আচ্ছা, নেক্সট আমরা কি টেস্ট করলাম? নেক্সট হচ্ছে আমাদের ইনসুলেশনের টেস্ট। ইনসুলেশন রেজিস্ট্যান্স। ইনসুলেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টেস্ট আছে। ইনসুলেশনের ক্ষেত্রেই আমরা আজকে যেগুলোই করলাম সবগুলোই কিন্তু ইনসুলেশনটা কিরকম পরিস্থিতিতে আছে সেটা জানার জন্যই করলাম। প্রথমত আমরা হচ্ছে মেগার টেস্ট। ইনসুলেশনের মধ্যে আমরা করলাম হচ্ছে মেগার টেস্ট। মেগারের মধ্যে দিয়ে আমরা কি কি জানেছি? মেগারের মধ্যে দিয়ে আমরা জেনেছি হচ্ছে প্রাইমারি টু আর্থ রেজিস্ট্যান্স আমরা দেখেছি, প্রাইমারি টু আর্থ। ঠিক আছে, আর কি জেনেছি? সেকেন্ডারি টু আর্থ। আর কি জেনেছি আমরা? প্রাইমারি টু সেকেন্ডারি। প্রাইমারি টু সেকেন্ডারি, এইগুলো আমরা মেগার টেস্টের মধ্যে দিয়ে পেলাম। আর কি পেলাম আমরা? আমাদের হাই ভোল্টেজ পাওয়ার ফ্রিকোয়েন্সি টেস্ট। হাই ভোল্টেজ পাওয়ার ফ্রিকোয়েন্সি টেস্ট। এখানে আমরা রেটেড ভোল্টেজ যা আছে হাই ভোল্টেজ সাইডে, তার থেকে অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব। অনেক বেশি ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব কোনো একটা পার্টিকুলার ওয়াইন্ডিং এ, এবং বাকি ওয়াইন্ডিং গুলোকে আমাদেরকে শর্ট করে দিয়ে গ্রাউন্ড করে দিতে হবে। সেই পরিস্থিতিতে আমাদেরকে দেখতে হবে যে ট্রান্সফরমারটা ওই ভোল্টেজটাকে নিয়ে কতক্ষণ 1 মিনিট উইথস্ট্যান্ড করতে পারছে কিনা, তাই তো? এবং সেই পরিস্থিতিতে লিকেজ হচ্ছে নাকি, কারেন্টের কোনো লিকেজ হচ্ছে নাকি। হাই ভোল্টেজ পাওয়ার ফ্রিকোয়েন্সি টেস্ট, এটার মধ্যে দিয়ে আমরা ইনসুলেশনের কন্ডিশনটা জাজ করতে পারছি। আর একটা টেস্ট আমরা করলাম, সেটা কি? সেটা হলো আমাদের ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্ট। ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্ট। এই ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্টটা আমরা, এটা আরেকটা নামও বললাম। ইনডিউসড ওভার ভোল্টেজ টেস্টের অপর একটি নাম আছে, সেটা হলো ডিভিডিএফ টেস্ট, ডবল ভোল্টেজ ডবল ফ্রিকোয়েন্সি টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা ট্রান্সফরমারের জেনারেলি লো ভোল্টেজ যে ওয়াইন্ডিং, সেখানেই আমরা রেটেড ভোল্টেজ তার থেকে ডবল একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব এবং তার থেকে ডবল ফ্রিকোয়েন্সির ভোল্টেজ অ্যাপ্লাই করব, যাতে করে ট্রান্সফরমারের যে কোরটা সেটা স্যাচুরেটেড না হয়ে যায়
এবং সেই পরিস্থিতিতে আমরা দেখবো ট্রান্সফরমারটা 1 মিনিট ধরে অন্তত ওই ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করে রাখতে পারছে কিনা। যদি ট্রান্সফরমার উইথস্ট্যান্ড করে যায় তার মানে ট্রান্সফরমারের ইনসুলেশনের কন্ডিশনস প্রপার আছে, আদারওয়াইজ ট্রান্সফরমারের ইনসুলেশনের মধ্যে কোনো ফেলিওর আছে। তাহলে এই সমস্ত যে টেস্ট এগুলো সবই হলো আমাদের রুটিন টেস্ট, এগুলো হলো রুটিন টেস্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে সবই আমাদের রুটিন টেস্ট। সমস্ত স্যাম্পেলের উপরে এই টেস্টগুলো আমাদেরকে কন্ডাক্ট করতে হবে। এছাড়াও কিছু কিছু হয় সাপ্লিমেন্টারি টেস্ট, মানে এই টেস্টগুলো হচ্ছে রুটিন টেস্টের বাইরে আমরা এই রুটিন টেস্ট ছাড়াও আমরা এই টেস্টগুলো সাপ্লিমেন্টারি টেস্ট হিসাবে করতে পারি, যেগুলো হচ্ছে তার মধ্যে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন টেস্ট। ভোল্টেজ রেগুলেশনের একটা ফর্মুলা আছে। ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা হলো এরকম যে ভোল্টেজ রেগুলেশন, সাপোজ আমরা সেটাকে ভিআর বলে ডিনোট করছি। ভিআর সমান হচ্ছে কি, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, ভিআর মানে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। এটার ফর্মুলা হচ্ছে আই মানে রেটেড কারেন্ট গণিত ভোল্টেজ রেগুলেশন। মানে কি বোঝায় অ্যাকচুয়ালি? ভোল্টেজ রেগুলেশন মানে বোঝাই হচ্ছে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংস গুলো আছে, ট্রান্সফরমারের তো ওয়াইন্ডিং আছে ট্রান্সফরমারের ভেতরে, এখন ট্রান্সফরমারের যে টার্মিনালস সেখানে তো একরকম ভোল্টেজ তৈরি হচ্ছে, উৎপন্ন তো হচ্ছে একটা ইএমএফ, কিন্তু সেটা যখন টার্মিনাল দিয়ে বাইরে বেরিয়ে আসছে তখন কিন্তু তার পরিমাণটা কিছুটা কমে যাচ্ছে, কিছুটা হলেও কমে যাচ্ছে। কেন কমছে? কারণ ট্রান্সফরমারের আমরা ওয়াইন্ডিং এর মধ্যে কিছুটা রেজিস্ট্যান্স থাকে, কিছুটা ইম্পিডেন্স থাকে। তো সেই কারণে যেহেতু ইম্পিডেন্সের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়, তার জন্য কিন্তু প্রপার যতটা ভোল্টেজ ইনডিউসড হয় ততটাই তো আর আমরা টার্মিনালে পেয়ে যাই না, কিছুটা কমে যায়, কিছুটা ড্রপ হয়। সেই কতটা কমছে সেটাকেই আমরা এই ভোল্টেজ রেগুলেশনের মাধ্যমে হিসাব করে থাকি। তো ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা হলো আইআর ইন্টু কস ফাই প্লাস মাইনাস আইএক্স ইন্টু সাইন ফাই। এটা হলো ভোল্টেজ রেগুলেশনের, না এটা এখনো ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা না, এটা হলো ভোল্টেজ কতটা ড্রপ হলো তার ফর্মুলা, ঠিক আছে। আইআর ইন্টু কস ফাই প্লাস মাইনাস আইএক্স ইন্টু সাইন ফাই, এটা কিসের ফর্মুলা? এটা হলো কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে তার ফর্মুলা, যেখানে ফাইটা কি, ফাইটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এইটাকে যদি আমরা ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজ দিয়ে ভাগ করে দিই, দিয়ে আমরা রেশিওটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তবে আমরা পেয়ে যাব ট্রান্সফরমারটির ভোল্টেজ রেগুলেশনের ভ্যালু, ঠিক আছে। ট্রান্সফরমারটির ভোল্টেজ রেগুলেশনের ভ্যালু যদি আমাকে পেতে হয় আমাকে এত কিছু করতে হচ্ছে, মানে আইআর যেটা আমাদের আই ইন্টু আর ইন্টু কস ফাই, এটা করে আমরা পাচ্ছি কি রেজিস্ট্যান্সের মধ্যে কতটা ড্রপ হলো, এটা করে আমরা পাচ্ছি রিঅ্যাকট্যান্সের মধ্যে কতটা ড্রপ হলো। দুটো ভোল্টেজ ড্রপকে যোগ করছি। এই ভোল্টেজ ড্রপগুলো কিসের কারণে হচ্ছে? ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং গুলো আছে সেই ওয়াইন্ডিং গুলোর মধ্যে তো রেজিস্ট্যান্সও আছে, তার মধ্যে রিঅ্যাকট্যান্সও আছে, তার মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন সেখানে একটা ভোল্টেজের ড্রপ হয়ে যাচ্ছে, দিয়ে ভোল্টেজ যেটা টার্মিনালে এসে পৌঁছাচ্ছে সেটার পরিমাণটা কমে যাচ্ছে। তো যতটা ভোল্টেজ ড্রপ হলো ডিভাইডেড বাই যেটা রেটেড ভোল্টেজ, ট্রান্সফরমারের যেটা রেটেড ভোল্টেজ হওয়ার কথা, মানে ট্রান্সফরমারের যদি আমরা সেকেন্ডারির কথা বলি সেখানে তো একটা রেটেড ভোল্টেজ আছে। যেমন ধরো এটা যদি একটা 11 কেভি বাই 433 ভোল্টের ট্রান্সফরমার হয়, তাহলে রেটেড ভোল্টেজটা সেকেন্ডারিতে কত? 433 ভোল্ট। এখন 433 ভোল্ট ট্রান্সফরমারে সেকেন্ডারিতে 433ই পৌঁছাচ্ছে না, 433-এর থেকে কিছুটা হয়তো কম পৌঁছাচ্ছে, কারণ কিছুটা ড্রপ হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের জন্য। তো সেইটার জন্য যে ড্রপটা হচ্ছে, কতটা ড্রপ হচ্ছে সেটাকেই আমরা হিসাব করছি ভিআর এর মাধ্যমে। এবার আমরা এই ভিআর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা ট্রান্সফরমারের রেটেড কারেন্ট জানি, আমরা যখন শর্ট সার্কিট টেস্ট করব তখন আমরা তো রেটেড কন্ডিশনেই করছি, তার মানে আমরা ট্রান্সফরমারের আইআর এর ভ্যালুটা জানি, এই রেটেড কারেন্টের ভ্যালুটা আমাদের জানা আছে, আই ইজ ইকাল টু আমাদের জানা আছে, আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু সেটাও আমরা জেনে গেছি শর্ট সার্কিট টেস্ট যখন করেছি। কস ফাই মানে যখন আমরা এই টেস্টটা পারফর্ম করেছি তখন পাওয়ার ফ্যাক্টরটা কত ছিল সেটাও আমরা জেনে যাব, আমাদের ওয়াট মিটারের রিডিং থেকেই আমরা জেনে যাব পাওয়ার ফ্যাক্টরটা কত। এক্স এর ভ্যালু আমরা জানি, রিঅ্যাকট্যান্স কত হবে সেটা আমরা রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স জানলে আমরা রিঅ্যাকট্যান্স জেনে ফেলবো, এবং আমরা সাইন ফাইটাও, কস ফাই জানা থাকলে ইজিলি আমরা সাইন ফাইটাও হিসাব করে ফেলতে পারবো। তাহলে সবকিছু আমাদের জানা আছে এবং আমরা তাহলে এই ফর্মুলার মাধ্যমে ভোল্টেজ রেগুলেশনটাকে হিসাব করে ফেলতে পারি। এটার জন্য আমাদের আলাদা কোনো সেটআপ লাগছে না, আমরা শর্ট সার্কিট টেস্ট যেটা করেছিলাম সেখান থেকেই আমরা ভোল্টেজ রেগুলেশনটাকে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। এখন এই যে প্লাস মাইনাস সিম্বলটা দিয়েছি এটা কিসের জন্য? যদি ট্রান্সফরমারটা যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স বেরোলো এটা আমার যদি লিডিং পাওয়ার ফ্যাক্টরে থাকে, মানে ট্রান্সফরমারটা যখন লোডে থাকবে, ট্রান্সফরমার যখন লোডে থাকবে, হ্যাঁ লোডে যখন থাকলো সেই অবস্থাতেই তো আমার কি হবে, ট্রান্সফরমারটা যখন লোডেড কন্ডিশনে থাকবে তো সেই লোডটা আমাদের কি হতে পারে, লিডিং হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ সেটা
ল্যাগিংও হতে পারে, লিডিং পাওয়ার ফ্যাক্টরও হতে পারে বা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরও হতে পারে। এখন এইটা লিডিং আছে না ল্যাগিং আছে, কোন পাওয়ার ফ্যাক্টরটা কি আছে, যদি লিডিং হয় তাহলে আমরা এক্ষেত্রে মাইনাস সাইনটা কনসিডার করব, আর যদি ল্যাগিং হয় তখন আমরা প্লাস সাইনটা কনসিডার করব। মানে প্লাস সাইনটা হবে ফর আওয়ার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু যদি আমাদের পজিটিভ হবে তখনই, যদি আমরা এটাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পেয়ে থাকি। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা পজিটিভ ধরবো যদি ল্যাগিং হয়, আর যদি নেগেটিভ হয় তখন এটা আমরা কখন ধরবো না, লিডিং পাওয়ার ফ্যাক্টর হলে আমরা এটাকে নেগেটিভ ধরবো। তাহলে সেই অনুযায়ী আমাদের এই ভ্যালুগুলো আসবে, ভোল্টেজ রেগুলেশনের ভ্যালুটা বার হবে। ঠিক আছে, কোন পাওয়ার ফ্যাক্টরে আমরা চাইছি সেটার মাধ্যম দিয়ে আমরা ভোল্টেজ রেগুলেশনের ভ্যালুটা বার করে নিতে পারবো। এবং প্লাস সাইন স্ট্যান্ডস ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এন্ড মাইনাস সাইন স্ট্যান্ডস ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর। মানে যে কোনো লোডে আমরা কিন্তু এটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। এখন যে আমাকে এটা সবসময় আমরা যে শর্ট সার্কিট টেস্টটা করেছিলাম সেইখানেই আমরা ভোল্টেজ রেগুলেশন তো আমার করে লাভ নেই। আমরা অ্যাকচুয়ালি ভোল্টেজ রেগুলেশনটা আমার দরকার কখন হবে, যখন আমরা কোনো লোডকে কানেক্ট করবো। এখানে যখন আমরা ট্রান্সফরমারের উপরে কোনো লোডকে চাপাবো তখনই তো জেনারেলি এই ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। ট্রান্সফরমারের যে সেকেন্ডারিতে যখনই আমরা কোনো লোডকে কানেক্ট করে দেবো, এইখান দিয়ে যে আমাদের বেরিয়ে এলো সেকেন্ডারি, এখানে যখনই আমরা কোনো একটা লোডকে কানেক্ট করব, এটা ধরো একটা লোড, ধরো লিডিং হতে পারে ল্যাগিং হতে পারে, এই লোডকে কানেক্ট করা অবস্থাতেই তো আমার ট্রান্সফরমারের ভোল্টেজটা ড্রপ করবে আরো। ঠিক আছে, কারণ লোডের যে রেজিস্ট্যান্স এবং যে ইন্ডাকটেন্স সেটা আমার ট্রান্সফরমারের যে ভোল্টেজ তৈরি হচ্ছে, যেটা ইনডিউস হচ্ছে, সেটাকে কম করার চেষ্টা করবে, সেটাকে এফেক্ট করবে। যত আমাদের লোড বাড়বে তত আমাদের আই বাড়বে। তার মানে কি, লোড কানেক্ট হওয়া অবস্থাতে আমরা লোড কারেন্টের ভ্যালু জানতে পারবো, এবং আমাদের আর এর ভ্যালু, এক্স এর ভ্যালু, এগুলো আমরা শর্ট সার্কিট টেস্ট থেকে অলরেডি কিন্তু জানি, এবং লোডের রেজিস্ট্যান্স এবং যেগুলো আমাদের এক্সট্রা অ্যাড হবে সেগুলো আমরা লোডটাকে হিসাব করলেই পেয়ে যাব। তার মানে যে কোনো লোড কানেক্টেড অবস্থাতে আমরা ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন কত হচ্ছে সেগুলো কিন্তু হিসাব করে ফেলতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে, ট্রান্সফরমারের যে আমাদের শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা এই ডেটাগুলো অলরেডি পেয়ে রেখেছি, আর এক্স এর ভ্যালু আমরা জেনে রেখেছি, এবং লোড যখন কানেক্ট করেছি পাওয়ার ফ্যাক্টর কত হচ্ছে তার উপরে নির্ভর করে আমরা ইজিলি ভোল্টেজ রেগুলেশনটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আর হচ্ছে সাপ্লিমেন্টারি টেস্টের মধ্যে এফিসিয়েন্সি কিভাবে বার করতে হয় সেটা আমরা দেখবো, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, তো এটা একটা সাপ্লিমেন্টারি টেস্ট, মানে কিছুই নয়, আলাদা করে কোনো টেস্টও করতে হচ্ছে না। শুধুমাত্র যখন আমরা কোনো শর্ট সার্কিট টেস্ট করছি অলরেডি আমরা ট্রান্সফরমারের এই সমস্ত ডেটাগুলো পেয়ে যাচ্ছি, রেজিস্ট্যান্সের ভ্যালু, এক্স এর ভ্যালু, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। এবার যখন আমরা কোনো এক্সট্রা লোডকে কানেক্ট করে দিচ্ছি এখানে, সেই লোড কানেক্ট হওয়া অবস্থায় কারেন্ট কত হচ্ছে সেটা আমরা জানছি, তো সেই লোডের অবস্থাতে ট্রান্সফরমারটির পাওয়ার ফ্যাক্টর কত সেটাও আমরা হিসাব করতে পারছি। এবার সেই অবস্থাতে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন কত হয় সেটা আমরা ইজিলি হিসাব করতে পারবো। তার জন্য আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই, শর্ট সার্কিট টেস্টের থেকে প্রাপ্ত ডেটাগুলোই আমরা এই টেস্টে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে।